আসসালামু আলাইকুম। আজ 24 জানুয়ারি 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরায় ওসমান হাদিকে নিয়ে ঐতিহাসিক প্রতিবেদন। নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের রক্ষা করবেন মির্জা ফখরুল, ভারতের মিডিয়ায় সংবাদ। নতুন চ্যালেঞ্জে হাসনাত আব্দুল্লাহ। এবার বিস্তারিত। শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যুগান্তকারী এক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো 20 ডিসেম্বর 2025। শরীফ ওসমান হাদিকে হত্যার পর ঢাকার কেন্দ্রে তার জানাজায় হাজির হলেন লাখো লাখো মানুষ। এর দুদিন আগে তার অকাল প্রয়াণে সময় থেকেই দেশের মানুষ ডুবেছিল গভীর শোকে। জানাজার দিনে রাজধানীর রাজপথে সে শোক দৃশ্যমান হয়ে ধরা দেয়। তবে যেমনটা প্রায় সব সময় ঘটে, সেই শোক ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। শহীদের স্মৃতিও জনমানসে দীর্ঘদিন একইভাবে বেঁচে থাকে না। জীবনের ভারে নুয়ে পড়া সাধারণ মানুষের পক্ষে অনির্দিষ্টকাল শোক বহন করা সম্ভব হয় না। সময়ের সঙ্গে সঙ্গে জীবন আবার নিজের জায়গায় ফিরে যায়। বাংলাদেশে এই অভিজ্ঞতা নতুন নয়। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কথাই ধরুন। পুলিশের রাবার বুলেটের সামনে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা তার ছবি ইতোমধ্যে জাতীয় ইতিহাসে জায়গা করে নিয়েছে। দেয়ালে আঁকা হয়েছে, মুরালে ঠাঁই পেয়েছে, শিল্পকর্মে রূপ নিয়েছে, এমনকি পাঠ্য বইয়েও ঢুকে পড়েছে। আবু সাঈদের ছবি অমর, কিন্তু তার মৃত্যুর শোক এখন মূলত সীমাবদ্ধ পরিবার আর ঘনিষ্ঠজনদের মধ্যে। এর পেছনে একটি নির্মম বাস্তবতা আছে। আবু সাঈদের মৃত্যু এক ধরনের ঐতিহাসিক সমাপ্তি পেয়ে গেছে। তার আত্মত্যাগ থেকেই শুরু হয় সেই গণঅভ্যুত্থান, যা শেষ পর্যন্ত টানা 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনের পতন ঘটায়। তার মৃত্যু একটি রাজনৈতিক লক্ষ্য পূরণ করে, ইতিহাস এগিয়ে যায়, সেই অধ্যায় সেখানেই সমাপ্ত হয়। যতটা বেদনাদায়কই হোক, কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যু সেরকম কোনো পরিসমাপ্তির দিকে এগোয়নি। 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ড নিয়ে দৃশ্যমান পদক্ষেপ আসেনি। মূল ক্রীড়নকরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আর ঠিক এই কারণেই হাদিকে ঘিরে মানুষের আবেগ এখনও নিঃশেষ হয়ে যায়নি। তার জানাজা, তার প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক সম্মান এবং শোকের যে তীব্রতা দেখা গেছে, তা স্রেফ আরও একজন শহীদের জন্য নয়, এর ভেতরে আছে আরও গভীর কিছু। এই বাস্তবতা বুঝতে হলে হাদি ইফেক্ট কী তা বুঝতে হবে। হাদি প্রথম পরিচিত হন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও আর টেলিভিশনের টকশোর মাধ্যমে। সেখানে তিনি পরিচিত রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়ান। শারীরিক গড়নে তিনি খুব একটা সুঠাম নন, খাটো গড়ন, এলোমেলো চুল আর দাড়ি। কিন্তু তার চোখে ছিল তীক্ষ্ণতা। তার শক্তির জায়গাটা ছিল ভাষায়। মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময় কাটানো এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার, এই সব মিলিয়ে হাদি হয়ে ওঠেন এক অস্বস্তিকর চরিত্র। তিনি পুরোপুরি ক্ষমতার ভেতরে ছিলেন না, আবার বাইরে থেকেও দূরে ছিলেন না। তার প্রকাশ্য ধর্মীয় পরিচয় বাংলাদেশের বাস্তবতায় বড় একটি শক্তি হয়ে ওঠে। যেখানে জনসংখ্যায় প্রায় 90% মুসলমান, সেখানে ইসলাম অনেকের কাছে এখনও প্রধান পরিচয়ের জায়গা। 2024 সালের অভ্যুত্থানের পর হাদি মূলধারা গণমাধ্যমে নিয়মিত আলোচনায় আসতে থাকেন। আওয়ামী লীগের সাংস্কৃতিক ও সামাজিক নেটওয়ার্ক যখন ধীরে ধীরে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছিল, হাদি তখন সরাসরি তার বিরোধিতা করেন। তার ভাষা ছিল কড়া, কখনো রূঢ়, কিন্তু উদ্দেশ্য ছিল পরিষ্কার। তিনি বারবার সতর্ক করেন, সাংস্কৃতিক অঙ্গন দিয়ে যদি দলটি ফিরে আসে, তাহলে গণতান্ত্রিক পরিবর্তন আবার ঝুঁকিতে পড়বে। এটি ছিল প্রচলিত রাজনৈতিক লড়াই নয়, হাদির লড়াই ছিল সংস্কৃতিকে ঘিরে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ গণমাধ্যম, শিক্ষা ও শিল্পক্ষেত্রে এক ধরনের প্রায় একচেটিয়া প্রভাব বজায় রেখেছিল। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল হিসেবে তারা ভাষা, সংস্কৃতি ও বাঙালি জাতীয়তাবাদের উপর নিজেদের বৈধতা গড়ে তোলে। শহুরে বুদ্ধিজীবী শ্রেণীর বড় অংশ এই কাঠামোর ভিতরে নিজেদের নিরাপদ জায়গা খুঁজে পায়। কিন্তু শেখ হাসিনার টানা 4 মেয়াদের শাসনে সেই সাংস্কৃতিক প্রকল্প কঠোর রূপ নেয়। ইতিহাস নতুনভাবে লেখা হয়। শেখ মুজিবুর রহমানকে প্রায় পৌরাণিক স্তরে তুলে ধরা হয়। সংস্কৃতি আর বহুত্ববাদী থাকে না, সেটি হয়ে ওঠে আনুগত্যের চর্চা। এর ফল হয় গভীর। বহু মানুষ সেই ধর্মনিরপেক্ষ বয়ানে নিজেদের খুঁজে পায় না। ধর্মীয়ভাবে মধ্যপন্থী মুসলমানদের বড় একটি অংশ ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ে। ভিন্নমত প্রকাশ করলে সামাজিক বা পেশাগত ক্ষতির ভয় তৈরি হয়। এই ক্ষোভ হারিয়ে যায়নি, এটি অপেক্ষা করেছে। হাদি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল ইসলামী মূল্যবোধ ভিত্তিক দেশীয় সংস্কৃতির বিকল্প পরিসর তৈরি করা, যা অনেকের কাছে উস্কানি নয়, বরং দীর্ঘদিনের অসমতার সংশোধন বলে মনে হয়। পরবর্তী ধাপে হাদি বুঝতে পারেন, সংস্কৃতির লড়াই টিকে থাকতে হলে রাজনৈতিক ক্ষমতা প্রয়োজন। তাই তিনি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ঢাকার গুরুত্বপূর্ণ আসনে তিনি বড় দলের শক্তিশালী প্রার্থীর বিপক্ষে দাঁড়ান। কোনো বড় রাজনৈতিক ছায়া ছাড়াই। তার প্রচার ছিল সাধারণ, বিলবোর্ড নয়, লিফলেট, গাড়িবহর নয়, হাঁটা, ফজরের নামাজে মানুষের পাশে দাঁড়ানো। এই স্বাভাবিক উপস্থিতি তাকে আলাদা করে তোলে। অনেক মানুষের কাছে হাদি হয়ে ওঠেন অখণ্ড সততার প্রতীক। দুর্নীতিতে ক্লান্ত এক সমাজে তিনি ছিলেন ক্ষমতার সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি। তার হত্যাই সেই বিশ্বাসকে থামিয়ে দেয়।
এই কারণেই তার মৃত্যু শুধু শোক নয়, শূন্যতা তৈরি করে। সময় হয়তো শোক কমাবে, কিন্তু যে প্রশ্নগুলো তিনি তুলেছিলেন সেগুলো রয়ে যাবে। হাদির প্রকল্প অসম্পূর্ণ, আর সেটাই তাকে জাতীয় কল্পনায় জীবিত রাখবে। মৃত্যুর পর হাদি আরও বড় হয়ে উঠেছেন, তবে আরও শক্তিশালী হয়ে উঠেছেন কিনা তা নিশ্চিত নয়। ইতিহাস কাউকেই কোনো নিশ্চয়তা দেয় না। তার মৃত্যু আরও অনেকের জন্য একটা সুযোগ হয়ে এসেছে। তার ভাবমূর্তিকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুযোগ। তবে তার জন্য শোক যেভাবে ক্ষয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে, তা দেখে ওসমান হাদিও একটা সময় অপাংতেয় হয়ে পড়বেন, এটা মনে করাই ভুল হবে। সাধারণ মানুষের আবেগ ধীরে ধীরে ক্ষয়ে যায় বটে, কিন্তু অসমাপ্ত লড়াই কখনো নিঃশেষ হয়ে যায় না। যে বিশ্বাস, যে অভিপ্রায়, তা নিয়ে তিনি মাঠে এসেছিলেন। অভিজাতদের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেদের অংশ পুনরুদ্ধার, কোনো প্রকার সাহায্য ছাড়াই দুর্নীতি মোকাবেলা করা, সেসব তো এখনও বাকি রয়ে গেছে। হাদি তার প্রকল্প সম্পূর্ণ করার আগেই পৃথিবী ছেড়ে গেছেন। জাতির মানসপটে সে কারণেই তিনি অম্লান হয়ে থাকবেন। আর যারা এই বিষয়টাতে বিশ্বাস করেন না, তারা না পরিস্থিতিটাকে বুঝছেন, না বুঝছেন জনগণের ভাবনাকে। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার হিসেবে দেখছে বিএনপি। গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন একথা জানান। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিএনপি ভারতের সঙ্গে 3টি চুক্তি করেছে। জবাবে মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, সত্যতা নাই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য একটি রাজনৈতিক অপকৌশল, অপপ্রচার? আর যদি ওনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়, তাহলে কি সেটা তার অজ্ঞতা? আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। মাহাদি আমিন আরও বলেন, আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি, সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন। এটিকে কেন্দ্র করেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি। নিজের স্বার্থ রক্ষা এবং অন্যের আগ্রাসনের বিরুদ্ধে দলের অবস্থান ও অতীতের কর্মসূচির কথা উল্লেখ করে মাহাদি আমিন বলেন, আমরা দেখেছি তিস্তার পারে, পদ্মার পারে পানির ন্যায্য হিস্যার জন্য ধারাবাহিকভাবে বিশাল প্রোগ্রাম করা হয়েছে, সমাবেশ করা হয়েছে। এটা তো বিএনপির রাজনীতি। সীমান্তে ফেলানি হত্যার পরে সবার আগে প্রতিবাদ করেছিল বিএনপি, রাজপথে নেমে এসেছিল বিএনপি। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটি তো শহীদ জিয়াউর রহমানের রাজনীতি। বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের নেতার নেতৃত্বে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এরকম অপপ্রচার না হওয়া, সেটি আমাদের প্রত্যাশা। ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, যে সকল আওয়ামী লীগ কর্মীরা অন্যায় করেননি তাদের শাস্তি হতে দেবেন না বলে দাবি করলেন বাংলাদেশের ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শোলটিহারি বাজার থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তার প্রশ্ন, নেত্রী কেন কর্মীদের বিপদে ফেলে ভারতে চলে গিয়েছেন। ভোট প্রচারের সময় তার দাবি, গত 15 বছরে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। ভোটের আগের দিনই ভোট পড়ে যেত। এবারে নিজেদের ভোট নিজে দেওয়ার সুযোগ এসেছে। হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা ভারতে চলে গিয়েছেন, ভালো করেছেন। এলাকার সমর্থক কর্মীদের বিপদে কেন ফেলে রেখে গিয়েছেন? বলেন, আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। তারপরেই তার দাবি, তিনি কখনো ভোটে জিতেছেন বা হেরেছেন, কিন্তু কখনোই এলাকা ছেড়ে যাননি। শুক্রবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তার মন্তব্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা ও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার। জামাত নিয়ে তার প্রশ্ন, ওই দল সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেছে কিনা। বিএনপি পরীক্ষিত দল দাবি করে তিনি ভোটে বিএনপি প্রার্থীকে জয়ী করার আবেদন জানান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে। কাজের অভাবে তরুণরা রাজধানীমুখী। আমরা বেকার ভাতা নয়, কাজ দেব, যাতে যুবকরা সম্মানের সঙ্গে আয় করতে পারে। গাইবান্ধার পলাশবাড়ী SM পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী দেশকে প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না। কেউ এসে আমাদের 56,000 বর্গ মাইলের উপর খবরদারি করুক, সেটাও চাই না। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না। তিনি আরও বলেন, আমরা চাই তার আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন আপনাদের হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 ফেব্রুয়ারি।
একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হবে, গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোট সফল হলে সাধারণ ভোট সফল হবে, তাই গণভোটের পক্ষে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উত্তরাঞ্চলের নদী সমস্যা সম্পর্কে তিনি বলেন, নদী আল্লাহর দান, কিন্তু তিস্তা সহ ব্রহ্মপুত্র, যমুনা সব নদী আজ মৃতপ্রায়। 54 বছরে নদী শাসনে কোনো উন্নয়ন হয়নি। সরকার গঠন করতে পারলে নদীতে জীবন ফিরিয়ে আনবো এবং উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করব। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী পুনরুদ্ধার প্রকল্প নেওয়ার ঘোষণা দেন। কৃষকের ন্যায্য মূল্য প্রসঙ্গে জামাত আমির বলেন, বাংলাদেশ খাদ্যের ভাণ্ডার, কিন্তু কৃষক দাম পায় না। বাজারে চাঁদাবাজি চলতে থাকে। চাঁদাবাজি নির্মূল ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। নতুন প্রকল্প ও অবকাঠামোর বিষয়ে তিনি আরও বলেন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ইপিজেড বাস্তবায়ন, বালাসীঘাটে টানেল নির্মাণ ও ফুলছড়ি শাহঘাটা সহ নদী শাসন কার্যক্রম নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। জসিমউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ওই আসনে বিএনপির নেতাকর্মীদের দাবি, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন। আগামী সোমবার তার প্রার্থিতা নিয়ে আপিল শুনানি রয়েছে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা ৪ আসনে জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গত বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নূর বলেন, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, এই আসনে জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ মোট 5 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। এদিকে শুক্রবার সকাল থেকে জামাত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, গণ অধিকারের জসিমউদ্দিন সহ অন্যান্য প্রার্থীরা আসনটিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে সবাইকে আমন্ত্রণ। এই জীবনে শত্রু চিনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন, আপনার পরিবেশ প্রতিবেশে কে কে শত্রু আর কে কে বন্ধু, তা যদি আপনি চিনতে পারেন, তাহলে মনে করবেন জীবনে উত্তম কাজটি করেছেন। না, আমি এটা বলছি না যে শত্রু চেনার সঙ্গে সঙ্গে সেই শত্রুর বিরুদ্ধে আপনি ফাইট করতে শুরু করবেন, রেগে মেগে অস্থির হয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন, তা কিন্তু নয়। শত্রু চিনে রাখবেন আপনার সতর্কতার জন্য, যেন এই শত্রুর কাছ থেকে আপনি দূরে থাকতে পারেন, তার কোনো চক্রান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। শত্রু চিনে রাখলে নিরাপদে পথ চলতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, তারা এমন ইঙ্গিত দেখতে পেয়েছেন। তার্কিশ মন্ত্রী বলেছেন, ইসরায়েল এমন কিছু করলে এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে। সংবাদ মাধ্যম এনটিভিকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হলো বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে। তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি এমন সুযোগ খুঁজছে কিনা। জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল এমনটি চাইছে। তিনি আরও বলেন, সম্প্রতি যখন আমি তেহরানে গিয়েছিলাম, আমি বন্ধু হিসেবে তাদের ওই সুযোগ সম্পর্কে বলেছি। আপনি জানেন, একজন বন্ধু তিক্ত সত্য বলে। গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। ওই সময় ইরানি প্রেসিডেন্টকে এরদোয়ান জানান, ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক এবং তারা ইরানের শান্তি ও স্থিতিশীলতাকে মূল্য দেন। বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এ মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সম্ভাবনা আবারও বেড়েছে। তার এমন মন্তব্যের পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের উপর এবার ছোট বা বড় যে হামলাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী কঠোর পাল্টা ব্যবস্থা নেবেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।